Assalamu alaikum. Respected chair of this session, respected panel of expert, distinguished guests, and my learned colleagues. So my today's presentation is about novel therapies of treatment of depression. And in this presentation, I can cover only the epidemiology and the current treatments that we have. Why do we need some novel therapies? And the biological principles that can govern innovation of such novel therapies and evidence for novel drugs that we have now in the pipeline. The presentation will not cover the non-pharmacological therapy for depression and some special situations. I'd like to say that I am really privileged and honored that I am here and invited by Bangladesh Society of Medicine to say a few words on depression in front of this such an intelligent gathering. But I have a question now. So, how many of you are suffering from depression? I think I can raise my hand. But if you are not sure, I am statistically sure that at least 6 to 7 participants in this hall room is currently suffering from some form of depression, because this is the prevalence of depression in our country. So it is very easy to recognize depression, right? You have some set criteria. You go through the criteria and diagnose depression. So is it the real picture? Unfortunately, no. আমি বাংলা ইংলিশ কিছুটা মিলিয়েই বলি, যেহেতু আমরা এখানে কোনো ফরেন ডেলিগেট নেই। যখন আমাদের প্রাইমারি ফিজিশিয়ানদের কাছে পেশেন্টরা আসে, এটা কিন্তু একটা সিস্টেমেটিক রিভিউর থেকে বলছি, এবং এটা আমাদের দেশের কথা না, এটা টোটাল ওয়ার্ল্ডে। Primary physicians can diagnose the depression in only 36% of the cases. Only 36%. And whenever they diagnose the depression, the diagnostic accuracy is only 55%. তার মানে আমরা 50% ক্ষেত্রেই কিন্তু ডায়াগনোসিসটা ভুল করছি। এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু প্রাইমারি ফিজিশিয়ানদের, আই এম নট টেলিং অ্যাবাউট দ্য ইন্টার্নিস্ট, দ্য রেসপেক্টেড অডিয়েন্স সিটিং হিয়ার, বাট দিস ইজ অ্যালার্মিং অ্যান্ড দিস ইজ ফ্রাস্ট্রেটিং, ইজন্ট ইট? But you can't escape this topic. I first was wondering why I was given this topic. নোভেল থেরাপি নিয়ে আমরা আসলে কেন, কতটুকু বলবো, কী কারণে বলবো। যদি আমরা সিএমএইচে একটি ডাটা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে মেডিসিন আউটডোরে যত পেশেন্ট আসে তাদের 22% পেশেন্টেরই ডিপ্রেশন আছে। তাহলে আমাদের পেশেন্টের যদি 1/5 অফ পেশেন্ট বাল্কের যদি ডিপ্রেশন থেকে থাকে, ইউ ক্যান্ট এসকেপ দিস টপিক, অ্যান্ড আই থিঙ্ক আই এম কনভিন্স দ্যাট ইউ আর গোয়িং টু হিয়ার মি, রাইট? ওকে, সো fortunately, we are far away from these days when any mental illness was treated by, defining the skull. Fortunately, we don't have these treatment modules now. আমাদের যে মেজর ডিপ্রেসেন্ট, অ্যান্টিডিপ্রেসেন্টগুলো আছে, সেগুলো আসলে শুরু হয়েছে 1960s থেকে। 1960s প্রথম যে হাইপোথিসিসের উপর নির্ভর করে ডিপ্রেশনের ট্রিটমেন্ট শুরু হয়, তা হলো মনোমিনার্জিক modulation theory. But since 2019, there is a major paradigm shift of this theory. আমরা এই হাইপোথিসিস, মনোমিনার্জিক হাইপোথিসিস থেকে শিফট করে আমরা গ্লুটামেটার্জিক মডিউলেশন হাইপোথিসিসে চলে এসেছি। তাহলে মনোমিনার্জিক হাইপোথিসিসটা কি? আমাদের ব্রেইনে কিছু নিউরোট্রান্সমিটার আছে, লাইক নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন। সহজ কথায় এই নিউরোট্রান্সমিটারগুলো কম, আপনার ডিপ্রেসিভ সিমটম আছে, কাজে আপনি যদি এই নিউরোট্রান্সমিটার বাড়ায় দিতে পারেন তাহলে ডিপ্রেশন কমে যাবে। ভেরি ক্লিয়ার। বাট হোয়াট ডিড ইট মিস? খুব ইম্পর্টেন্ট দুইটা নিউরোপ্যাথোলজিক্যাল বেসিস অফ ডিপ্রেশনকে এটা মিস করে যেত। আপনারা যদি এখানে দেখেন, দুটো ছবি আছে, একটা হেলদি ব্রেন, আরেকটা হলো ডিজিজ ব্রেন। হেলদি ব্রেনে দেখেন কি সুন্দর সিনেপস আছে, সবগুলো কেমন দেখতে সুন্দর লাগছে, কানেকশনগুলো সুন্দর, কিন্তু যেটা ডিজিজ ব্রেন সেখানে সিনেপসগুলো ঠিক মতো নেই, ইভেন নিউরনগুলো দেখতে কেমন খর্বকায় মনে হচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হলো সিন্যাপ্টোজেনেসিস অর্থাৎ ফর্মেশন অফ সিন্যাপস, নাম্বার 2 হলো নিউরাল প্লাস্টিসিটি, অর্থাৎ আমাদের
যখনই একটা স্ট্রেস আসবে, অ্যাংজাইটি আসবে, তখন আমাদের রেজিলিয়েন্স অফ আওয়ার নার্ভাস সিস্টেম, অর্থাৎ এই স্ট্রেসের সাথে তার নিজেকে বদলানো, নিজেকে চেঞ্জ করার, পটেনশিয়েট করার যে ক্ষমতা, সেটাকে বলে নিউরাল প্লাস্টিসিটি। সো প্রিভিয়াস যে মনোমিনার্জিক মডুলেশন থেরাপি ছিল, ইট মিসড দিস লার্জ 2 points ফর নিউরোপ্যাথোলজি অফ ডিপ্রেশন। অলসো গ্লুটামেট অ্যান্ড গাবা ইমব্যালেন্স। গ্লুটামেট হলো সহজ কথায় একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, আর গাবা হলো ইনহিবিটরি। যখন আমাদের বডিতে এটার ব্যালেন্স থাকবে তখন আমরা ভালো থাকবো, যখন ব্যালেন্সটা হারিয়ে যাবে তখন হয় আমরা মেনিক অথবা ডিপ্রেসিভ হব। তাহলে গ্লুটামেটার্জিক মডুলেশনটা একটু আমি জানিয়ে দিই। গ্লুটামেট প্রিসিনেপস থেকে সিনেপটিক নিউরন থেকে আসে, সিনেপসে যায়, সেখানে যাওয়ার পর খুব ইম্পর্টেন্ট 3টা রিসেপ্টরের সাথে 4টা রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো NMDA রিসেপ্টর। আপনারা শুধু এই একটার নাম একটু মনে রাখেন আপাতত। এছাড়াও কাইনাইট রিসেপ্টর, অ্যাম্পা রিসেপ্টর আছে, কিছু মেটাবোট্রপিক রিসেপ্টর আছে। যখন এই গ্লুটামেটটা পোস্টসিনেপটিক নিউরনে চলে যাবে, তখন এই পোস্টসিনেপটিক নিউরনে গিয়ে সে গ্লুটামেটার্জিক অ্যাকশন করবে। শুধু তাই না, এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এই সিনেপসের পাশে দেখবেন যে একটা গ্লায়াল সেল আছে। এই গ্লায়াল সেলের কাজ হলো যে গ্লুটামেটটা রিলিজ হচ্ছে সেটাকে আবার ফেরত পাঠানো। তাহলে ওয়াই গ্লুটামেট ইজ দ্য কিং? আমি আজকে কেন এত গ্লুটামেট নিয়ে কথা বলবো? কারণ ইট ইজ দ্য সিঙ্গেল মোস্ট পোটেন্ট নিউরোট্রান্সমিটার অফ দ্য এন্টায়ার ব্রেন। It is the most commonly found neurotransmitter, এবং it has large role on learning, cognition and mood, and it is a major contributor to increase the synaptogenesis and neural plasticity, যে কথাটা আমি বলেছিলাম, যেটা কিনা আমাদের পূর্ববর্তী যে মনোমিনার্জিক হাইপোথিসিস ছিল সেখানে কিন্তু লার্জলি অ্যাবসেন্ট ছিল। শুধু তাই না, গাবার্জিক যে অ্যান্টাগনিজম সেটাও কিন্তু এই গ্লুটামেটার্জিক মডুলেশনের মাধ্যমে হয়ে থাকে। এই ছবিটা দেখতে যতটা ভয়ঙ্কর লাগছে, ছবিটা আসলে এতটা ভয়ঙ্কর, কিন্তু এর ভেতরের কথাটা খুব সহজ। তার মানে গ্লুটামেট যখন রিলিজ হবে, তখন গ্লুটামেট যে শুধুমাত্র আপনার এক্সাইটেটরি ফাংশন করবে তা না। দেখেন, এটা mTOR নামে একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, যেটা সিনাপ্টোজেনেসিস করে, আর এটা BDNF নামে একটা পদার্থ রিলিজ করে, ব্রেইন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর, যেটা কিনা নিউরাল রিজেনারেশন করে। এই একটা জায়গায় গ্লুটামেট হ্যাজ very large superiority. These are the current antidepressant. এগুলো নিয়ে আমি বেশি সময় নষ্ট করব না। এর প্রত্যেকটা নাম আপনারা জানেন মুখস্থ এবং আপনারা ইউজ করছেন। ফ্লুক্সেটিন, এসিটালোপ্রাম, মিটাজেপিন, এই ড্রাগগুলো আপনারা অহরহই ইউজ করে থাকেন। এই ড্রাগসগুলোর কিছু সাইড এফেক্টস আছে। এখন এই সাইড এফেক্টস তো যে কোনো ড্রাগেরই থাকে। আপনারা আমাকে বলতে পারেন যে সাইড এফেক্টের যদি নোভেল ড্রাগ আমরা কিছু বের করি, সেগুলোর কি সাইড এফেক্ট থাকবে না? ডেফিনেটলি থাকবে। তাহলে আমরা আসলে নোভেল ড্রাগটা খুঁজছি কেন? খোঁজার কারণ হলো যে একটা লার্জ স্টাডি থেকে দেখা গেছে যে 78% অফ দ্য পেশেন্টস উইথ দিস কারেন্ট ট্রিটমেন্ট আর নট স্যাটিসফাইড, অ্যান্ড নিয়ারলি 70% অফ পেশেন্টস আর সাফারিং ফ্রম ডিপ্রেসিভ ইলনেস ডিসপাইট ট্রিটমেন্ট। 50% ক্ষেত্রে তাদের কোয়ালিটি অফ লাইফ খুব বিঘ্ন হচ্ছে, 48% ক্ষেত্রে কম্বারসাম সাইড এফেক্ট আছে, এবং মোর ওভার 80% of the patients on current antidepressant want some change. তাহলে তো ডেমোক্রেটিক হয়ে গেল, জয়যুক্ত হলো, এবং আমাদের নোভেল ড্রাগ থেরাপি আসলেই দরকার। আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট ডিপ্রেশন। যদি দুটো ড্রাগ আমরা উইথ কমপ্লায়েন্স ফুল ডোজ ইউজ করার পরেও ডিপ্রেশনের ট্রিটমেন্ট কাজ না করে, তাহলে আমরা ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট ডিপ্রেশন করব। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে মনোমিনার্জিক হাইপোথিসিসের উপর ভিত্তি করে এতদিন আমরা ওষুধ চালিয়ে এসেছি ডিপ্রেশনের, সেখানে এই ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট ডিপ্রেশনের প্রিভ্যালেন্স ছিল 20 to 30%, এবং ধারণা করা হচ্ছে যেহেতু মনোমিনার্জিক হাইপোথিসিস ডিড নট include all the neuropathological basis of depression, so they fail to perform efficacy. তাহলে আমরা যদি নতুন ড্রাগ আনতে চাই, তাহলে আমাদের নতুন প্ল্যাটফর্ম লাগবে, নতুন চিন্তা ভাবনা লাগে। আমরা কিসের উপর নির্ভর করে নতুন ড্রাগ আনবো? তাহলে দুইটা হাইপোথিসিস এখানে কাজ করে। একটা মেকানিজম হলো রিসেপ্টর বেসড, আর একটা মেকানিজম হলো বায়োলজিক্যাল প্রসেস বেসড। রিসেপ্টর বেসড, এখানে দেখেন অনেকগুলো রিসেপ্টরের নাম লেখা আছে। তার মধ্যে ওপিয়েড রিসেপ্টর, বিপ্রোফিন একটা ড্রাগ যেটা ওপিয়েড রিসেপ্টরের উপর কাজ করে। পারোক্সিজম প্রলিফারেটিভ অ্যাক্টিভেট রিসেপ্টর, এটা হলো ওই যে রোসিগ্লুটাজন, পায়োগ্লুটাজন, এই ড্রাগগুলো যেহেতু লাইপোজেনেসিস, গ্লুকোজেনেসিসের উপর কাজ আছে, এদের কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট থাকে, সেখানেও এরা কাজ করে থাকে। জি প্রোটিন কাপলড রিসেপ্টর 39,
এটা একটা জিঙ্ক সেন্সিং রিসেপ্টর। ধারণা করা হয় যে আমাদের শরীরে যদি জিঙ্কের ডেফিসিয়েন্সি ডেভেলপ করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিপ্রেসিভ ইলনেস ডেভেলপ করে। কাজে আমরা যদি জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিই তাহলে হয়তো বা আমাদের ডিপ্রেসিভ ইলনেস কিছুটা কমতে পারে। গ্যালানিন রিসেপ্টর একই, এটার গ্যালানিন রিসেপ্টর বেসডও কিছু ড্রাগস আসছে, নামগুলো খুবই ভয়ঙ্কর তাই আমি বললাম না, আসলে দরকারও নেই। বাকি যে দুটো রিসেপ্টর NMDA অ্যান্ড মেটাবোট্রপিক গ্লুটামেট রিসেপ্টর, দিস টু আর গ্লুটামেট রিসেপ্টরস। এই দুটো রিসেপ্টরের উপর নির্ভর করেই অনেক প্রমিসিং ড্রাগ আসছে। আর সেকেন্ড যে হাইপোথিসিসের উপর নির্ভর করে নতুন ড্রাগগুলো আসছে তা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। ধারণা করা হয় যে ডিপ্রেশন ইজ এ প্রো ইনফ্ল্যামেটরি কন্ডিশন, কাজে আমরা যদি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিই তাহলে ডিপ্রেশন ভালো হয়ে যাবে। এবং সত্যি কথা কি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি যেমন সিলিকক্সিব, ন্যাপ্রোসিন, ডাইক্লোফেনাক, দিস হ্যাভ সাম অ্যান্টি ডিপ্রেসেন্ট ইফেক্ট। হয়তো আমরা এইভাবে চিন্তাই করিনি কখনো, আমিও করিনি। হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস, যেহেতু এটা স্ট্রেসের সাথে রিলেটেড, এই রিলেটেড যে ড্রাগগুলো আছে যেমন ফ্লুইডোকর্টিসন, এই ড্রাগটার একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ইফেক্ট আছে। কোলেস্টেরল বায়োসিনথেটিক পাথওয়ে, এই পাথওয়ের উপর নির্ভর করে কিছু স্ট্যাটিনস আছে, যে স্ট্যাটিনগুলোর কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটিস থাকে, সেটাকেও নির্ভর করে আমাদের কিছু নতুন ড্রাগ আসবে। আরেকটা হলো গাট মাইক্রোবায়োটা। দেখা গিয়েছে যে নাম্বার অফ গাট মাইক্রোবায়োটা হ্যাজ সাম রিলেশন উইথ দ্য ডিপ্রেসিভ ইলনেস। এই কারণে প্রোবায়োটিক ইউজ করেও ডিপ্রেশন ট্রিট করার চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা 2-3টা নোবেল ড্রাগ নিয়ে কথা বলি এখন, যে ড্রাগগুলো অলরেডি কিছু এভিডেন্স আছে, যেমন NMDA রিসেপ্টর মডুলেটর, গাবার্জিক কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু ড্রাগ, আর কিছু সাইকেডেলিক্স। NMDA রিসেপ্টর মানে আমরা ওই যে এতক্ষণ যে আলাপ করলাম গ্লুটামেট মডুলেটর রিসেপ্টর, তাহলে গ্লুটামেটের একটা রিসেপ্টর হলো NMDA। এই রিসেপ্টরটাকে আমি ব্লক করে কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটিস আনবো। তাহলে এই NMDA রিসেপ্টরের উপর নির্ভর করে যে ড্রাগগুলো আছে সেগুলোই এখন নোভেল থেরাপিউটিক্স হিসেবে সবচেয়ে হাইয়েস্ট স্টাডিড ড্রাগস। তার মধ্যে ক্যাটামিন একটা। ক্যাটামিন ড্রাগটা যখন প্রথম অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে ইউজ করা হয়, ইউ ক্যান্ট ইমাজিন ক্যাটামিন ক্যান রিডিউস ডিপ্রেসিভ সিমটমস উইদিন 30 মিনিটস। উইদিন 30 মিনিটস। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা হলো এটা কতক্ষণ থাকে সেটা একটা ইম্পর্টেন্ট, এবং এটা কীভাবে দিচ্ছি, কাকে দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট। এটা একটা আইভি ড্রাগ, এটাও একটা সমস্যা। কিন্তু 2019-এ কিন্তু ক্যাটামিনের একটা অ্যানান্টামার আছে যেটাকে কেটামিন বলি, এই ড্রাগটার একটা নেজাল স্প্রে চলে আসলো, কাজে এটা ইউজ করা ইজি। সো ইট ইজ এ প্রমিসিং ড্রাগ। সো ketamine and S-ketamine has significant improvement in MDD. They have very good tolerability and safety. Dextromethorphan সেম, এটাও NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটারও কিছু ফেজ 2 অ্যান্ড ফেজ 3 ট্রায়ালে ভালো এফিকেসি শো করেছে। S-মেথালডন ড্রাগটা নিয়ে একটু বলবো, এটা একটা র্যাপিড অ্যান্টিডিপ্রেসেন্ট। তাহলে এখানে আমি একটা জিনিস বারবার বলছি, র্যাপিড র্যাপিড র্যাপিড। ওয়াই র্যাপিড? এটা নিয়ে আমাদের কেন এত মাথা ব্যথা? এটা নিয়ে মাথা ব্যথা কারণ এই যে আমরা যখন ওই যে মনোমিনার্জিক থেরাপির উপর নির্ভর করে এতদিন যে ড্রাগগুলো দিয়ে এসেছি, সেই ড্রাগগুলো দেওয়ার পর আমরা কি বলি যে আপনার এই ওষুধগুলো কাজ করতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে, রাইট? কেন বলছি? কারণ দে আর নট ফাস্ট অ্যাক্টিং। তাহলে আমাদের এমন ড্রাগ দরকার যেটা র্যাপিড কাজ করে, এবং এই NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ড্রাগগুলো খুব র্যাপিড অ্যাক্টিং ড্রাগস। তার মধ্যে S-মেথালডন ইজ ওয়ান, এবং S-মেথালডনের একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো এটা ওরাল ড্রাগ এবং ওয়ান্স ডেইলি ড্রাগ, এবং এটা ক্যাটামিনের মতন কোনো ডিসোসিয়েটিভ সিমটম ক্রিয়েট করে না। নেক্সট ড্রাগটা, এই ড্রাগটা খুব হাইলি স্টাডিড ড্রাগ, অনেকগুলো মেটা অ্যানালাইসিস আছে, এবং এই মেটা অ্যানালাইসিসের মধ্যে আমি একটা মেটা অ্যানালাইসিস দেখাচ্ছি যেখানে ডেক্সট্রোমেথরফেন এবং বিপ্রোপিয়ন এই দুটোকে অ্যাড করে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ এনেছি। তাহলে এই বিপ্রোপিয়ন এবং ডেক্সট্রোমেথরফেন কেন আমরা অ্যাড করছি? ডেক্সট্রোমেথরফেনটা NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, তার মানে হলো ওই যে গ্লুটামেট বাড়াবে। বিপ্রোপিয়ন দরকার এই কারণে যে বিপ্রোপিয়ন কজেস লেস ডিগ্রেডেশন অফ ডেক্সট্রোমেথরফেন। সো এদের একটা সিনার্জিস্টিক ইফেক্ট আছে। তাহলে এই দুটো ড্রাগকে আমি যখন অ্যাড করব, দ্য ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট ইজ অ্যাজ আর্লি অ্যাজ 1 উইক। তাহলে আমাদের র্যাপিড কথাটা কিন্তু মিলেই গেল। এখন র্যাপিড কথাটা মিললেই তো হলো না, এই এফিকেসিটা থাকতে হবে। এই রিভিউতে, এই মেটাঅ্যানালাইসিসে দেখা গিয়েছে যে ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট যেটা ছিল সেটা কিন্তু 12 মান্থস পর্যন্ত ফলো আপে সিমিলার ছিল, এবং এই ট্রিটমেন্টটা কিন্তু ওয়েল টলারেটেড। এখানে বলে রাখি যে এটার মাদার ড্রাগটা হলো ওভেলটি। ওভেলটি একটা US কোম্পানির একটা ড্রাগ,
এবং তারাই এই প্রথম এই ড্রাগটি নিয়ে এসেছে। এবং ফর্চুনেটলি আমাদের আজকের সায়েন্টিফিক পার্টনার দিয়ে অলসো হ্যাভ দ্য ড্রাগ, এই ওরাল ড্রাগ এল-মোড নামে পাওয়া যায়। এখন এই ডেক্সট্রোমেথরফেনের আরেকটা সুবিধা হলো যে ডেক্সট্রোমেথরফেন কিন্তু শুধু গ্লুটামেটার্জিক অ্যাকশন দিয়ে কাজ করবে তা না, এটা কিন্তু আমাদের পুরাতন যে মতবাদ আছে যে মনোমিনার্জিক সিস্টেম সেটার উপরও কাজ করে। শুধু তাই না, আপনাদেরকে আরেকটা কথা আমি বলেছিলাম যে ইনফ্ল্যামেটরি প্রসেস, এটা কিন্তু ইনফ্ল্যামেটরি প্রসেসের উপরও কাজ করে। তাহলে যার কারণে ডেক্সট্রোমেথরফেন হ্যাজ মাল্টিমোডাল অ্যাক্টিভিটিস। কিছু সাইড এফেক্ট তো থাকবেই, ওই যে আমরা ফার্মাকোলজিতে যেমন সাইড এফেক্ট বললে ওই যে হেডেক, ডিজিনেস, ডায়রিয়া এগুলো বলতাম, ওই মুখস্থ এইগুলোও আছে, এই ড্রাগেরও আছে। গাবার্জিক ড্রাগ আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের গ্লুটামেটটা হলো এক্সাইটেটরি, গাবা হলো ইনহিবিটরি। তাহলে এই ইনহিবিটরি নিউরনের উপর কাজ করে, নিউরো ট্রান্সমিটারের উপর কাজ করে কিছু ড্রাগ আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আইভি ব্রেক্সানোলোন, এবং ইট হ্যাজ সাম গুড এফিকেসি। তাহলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট যে আমি বললাম না ডাইক্লোফেনাক খেয়ে ডিপ্রেশন ভালো করে দেন, তা আসলে কথাটা আমি এমনি বলেছি, কিন্তু এগুলোর পক্ষে কিন্তু আসলে কিছু এভিডেন্স আছে। সো দিজ আর দ্য ড্রাগস, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, মাইনোসাইক্লিন, যদিও মাইনোসাইক্লিন একটা অ্যান্টিবায়োটিক, কিন্তু মাইনোসাইক্লিনের কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে। স্ট্যাটিনস, এই স্ট্যাটিনের কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি অফ অ্যাক্টিভিটিস রয়েছে। সিলিকক্সিব এটারও রয়েছে। অ্যাসপিরিন, দেখা গিয়েছে যে সমস্ত পেশেন্ট দীর্ঘদিন ধরে অ্যাসপিরিন খাচ্ছে, এল্ডারলিতে গিয়ে তাদের ডিপ্রেশন ডেভেলপমেন্টের চান্স অনেক কম। এই কারণে অ্যাসপিরিনকে ধারণা করা হয় তার অ্যান্টি ইনফ্ল্যামেটরির সাথে সাথে অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটি রয়েছে। সাইকেডেলিক্স, সাইকেডেলিক্স নামটা শুনলে তো আসলে খুবই এক্সাইটিং লাগে, কারণ সাইকেডেলিক্স চিনেন তো আপনারা না? অ্যামফিটামিনের নাম শুনেছেন তো, এলএসডির নাম শুনেছেন তো, মাই গড, এগুলো নাম শুনলেই তো কেমন লাগে। তাহলে এই সাইকেডেলিক্স যতটা ইন্টারেস্টিং, ডিপ্রেশনে এদের কিছু ভূমিকা আছে। এবং বিলিভ মি, অ্যান্টি ডিপ্রেসেন্ট ইফেক্ট হিসেবে সাইকেডেলিক্সের মধ্যে সাইলোভিয়ন এবং এমডিএমএ নামে দুটো ড্রাগ, এমডিএমএটাই হলো অ্যামফিটামিন বা এক্সটেসি নামে আমরা যেটা চিনি, দে হ্যাভ ভেরি গুড এফিকেসি অ্যান্ড সেফটি। তবে আমি এতক্ষণ যে এতগুলো ড্রাগগুলো বললাম, এই ড্রাগগুলো শুধু ড্রাগস। যেহেতু আজকে আমাদের সময় আসলে এত বেশি নেই, আমি শুধু এটুকু বলবো যে আমাদের সাইকিয়াট্রিক ইলনেস মানে ট্রিটমেন্ট অথবা ডিপ্রেশনের ট্রিটমেন্ট, ইট ডাজেন্ট রিলাই অন অনলি ড্রাগস। এক্ষেত্রে কিন্তু আমাদের সাইকোথেরাপির একটা ভূমিকা আছে, আরও কিছু লাইফস্টাইল চেঞ্জের ভূমিকা আছে, যেটা আমাদের এই আলোচনায় আসলে এতটুকু কাভার করা সম্ভব না। সো সাইকোলজিক্যাল ইন্টারভেনশন যেগুলো আছে, এই ইন্টারভেনশনগুলো আমাদেরকে মাথা রাখতে হবে যে আমরা যখন ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট চিন্তা করছি, তখন কি আসলে আমরা কোনো কম্পোনেন্ট কি বাদ দিচ্ছি? আরেকটা ইম্পর্টেন্ট স্লাইড আমি বলতে চাই শেষের দিকে, সেটা হলো ওয়াইন টু রেফার এ সাইকিয়াট্রিস্ট, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই ডোন্ট নিড টু ডিল এভরি পেশেন্ট। যখন একটা পেশেন্টকে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়ে যাচ্ছি, ট্রিটমেন্ট ভালো হচ্ছে না, পেশেন্টের সুইসাইডাল আইডিয়েশন আছে, পেশেন্টের ড্রাগ ইউজ আছে, ডোন্ট ডিল দ্য কেস, রেফার দ্য পেশেন্ট টু এ সাইকিয়াট্রিস্ট হু ক্যান ডিল উইথ দিস। আমি এই ছবিটা আমি খুব মানে আমার কাছে খুব টাচি লাগে। লিঙ্কিং পার্কের গান কে কে শুনছেন বলেন তো? বাহ, ভালো তো, অনেক, কিন্তু নাম্বার ইজ ভেরি হাই। তাহলে লিঙ্কিং পার্কের চেস্টার বেনিংটন, হি ওয়াজ দ্য ভোকালিস্ট, উনি কিন্তু সুইসাইড করেছিলেন। এটা ছিল সুইসাইডের আগের দিনের ছবি। এখানে উনি ওনার ওয়াইফ যে টুইট করেছিলেন সেখানে লিখেছিল, দিস ওয়াজ ডেজ বিফোর মাই হাজব্যান্ড টুক হিজ ওন লাইফ, সুইসাইডাল থটস ওয়ার দেয়ার বাট ইউড নেভার নো। তাহলে দেখেন কত হাসি খুশি একটা চেহারা জাস্ট সুইসাইডের আগের দিন। সো it is very easy to miss the diagnosis of depression. So you have to be vigilant. আমি যদি সামারি বলি, আমাদের যে মনোমিনার্জিক মডুলেশন ছিল সেটা কিছু পিটফল ছিল, যার কারণে আমরা বর্তমানে শিফট করছি গ্লুটামেটার্জিক মডুলেশন নিয়ে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই কারেন্ট যত ড্রাগ আসছে, আমরা যখনই ইউজ করব তখন আমাদেরকে এভিডেন্সটা জেনে নিতে হবে। উই শ্যাল নট বি ইনফ্লুয়েন্সড বাই এনিথিং, আমাদেরকে এভিডেন্স জেনারেট করতে হবে, আমাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হবে, আমাদেরকে ভিজিল্যান্ট থাকতে হবে, সো দ্যাট উই ডোন্ট মিস দ্য ডিপ্রেশন। অথবা আমরা যদি ডিপ্রেশন ডায়াগনোসিসও করি, তাহলে সেই ক্ষেত্রে ডিপ্রেশনের যেই অংশগুলোতে আমাদেরকে পেশেন্টকে রেফার করতে হবে, সেগুলো যেন আমরা মিস না করি। অ্যান্ড প্লিজ রেফার দ্য পেশেন্ট ওয়েন এভার নিডেড। সো লেটস ফাইট ডিপ্রেশন অ্যান্ড কাম আউট অফ দিস ডার্কনেস। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেছেন, আমি সত্যিই কৃতজ্ঞ। অ্যান্ড অলসো আই এম গ্রেটফুল টু সোসাইটি অফ মেডিসিন। থ্যাংক ইউ।